আসসালামু আলাইকুম। কর্ণফুলী সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস কার্যক্রমে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা বিভাগের সকল শিক্ষার্থী বন্ধুদেরকে ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করি শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো আছো। তোমরা ইতিমধ্যে জেনেছ আমাদের যে একাদশ শ্রেণীর যে পুরাতন স্টুডেন্ট যারা আছো, মানে যারা দ্বাদশ শ্রেণীতে উঠবে বা দ্বাদশ শ্রেণী নিয়ে পড়ালেখা করতেছো, তো তোমাদের একটি অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে আগামী 21 থেকে 30 তারিখের মধ্যে। তো তোমরা কলেজের যে আমাদের কর্ণফুলী gov.কলেজ, এই কলেজের পেজে তোমরা তোমাদের যে প্রশ্নগুলা ওগুলা পেয়ে যাবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কলেজ কর্তৃপক্ষের কাছে এসে অ্যাসাইনমেন্টগুলো জমা দেবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, অ্যাসাইনমেন্টগুলো যারা দিতে পারবে না বা মিস করবে তাদের জন্য কিন্তু ভবিষ্যতে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করাটা অনেকটা কঠিন হয়ে যাবে। তো আমরা চেষ্টা করব যেন সবাই অ্যাসাইনমেন্টটা করে কলেজ কর্তৃপক্ষের হাতে জমা দেয়। তো তোমাদের যে ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্র, এই বিষয়ে মাত্র 3টি অধ্যায় থেকে প্রশ্ন করা হয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। তো প্রথম হচ্ছে ব্যাংক ব্যবস্থার ধারণা, তারপর অধ্যায় ছিল কেন্দ্রীয় ব্যাংক, তারপর অধ্যায় ছিল তোমাদের বাণিজ্যিক ব্যাংক। তো যেহেতু 3টে অধ্যায় নিয়ে তোমাদের দ্বিতীয় পত্রের যেই বিষয়টা সেখানে, তো আজকে আমি চেষ্টা করব দ্বিতীয় পত্র থেকে দ্বিতীয় পত্রের বাণিজ্যিক ব্যাংক এই সম্পর্কে তোমাদের কিছু ধারণা দেওয়ার জন্য। তো চলো আমরা বাণিজ্যিক ব্যাংকটা কি জানি, ঠিক আছে। তো ব্যাংক ব্যবস্থার উৎপত্তির পর থেকে ব্যাংকের যে ব্যাংক সেবা, এটা বৃদ্ধি করার জন্য তোমার বাণিজ্যিক ব্যাংক একটি গুরুত্বপূর্ণ অবদান রেখে এসেছে বা রেখে আসতেছে। তো বাণিজ্যিক ব্যাংকটা কি, সাধারণত আমরা জানি মুনাফা অর্জনের জন্য গঠিত ও পরিচালিত যেসব ব্যাংক বা প্রতিষ্ঠিত হয় তারাই হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। মানে উদ্দেশ্যটা কি, মুনাফা অর্জন করা, ঠিক আছে। তো যদি আমরা আরও ডিটেলস বলতে যাই তাহলে বলতে পারি তোমার একজন মনীষী ব্যবস্থাপনা তোমার কি বলে ব্যবস্থাপনাবিদ আর কি, যে অর্থনীতিবিদ, তো উনি বলেছেন, ওনার নাম হচ্ছে যে MN মিশ্র, ঠিক আছে। MN এটা মিশ্র বলতে পারো, মিশ্র বলতে পারো, ঠিক আছে। তো উনি বলেছেন যে ব্যাংক জনগণের আমানত গ্রহণ করে এবং স্বল্পমেয়াদী ঋণ প্রদান করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে, ঠিক আছে। উনি কি বলছে, যে ব্যাংক জনগণের আমানত গ্রহণ করে এবং স্বল্পমেয়াদী ঋণ প্রদান করে তাকে কি বলে, বাণিজ্যিক ব্যাংক, ঠিক আছে। তারপর তোমার হচ্ছে আরেকজন বিখ্যাত গবেষক তোমার হচ্ছে প্রফেসর অশুতোষ নাথ, উনি বাণিজ্যিক ব্যাংক সম্পর্কে বলেছেন, বাণিজ্যিক ব্যাংক হলো তোমার মুনাফা অর্জনকারী একটি মধ্যস্থ আর্থিক প্রতিষ্ঠান। কি আবার বলতেছি, বাণিজ্যিক ব্যাংক হলো মুনাফা অর্জনকারী একটি মধ্যস্থ আর্থিক প্রতিষ্ঠান, ঠিক আছে। আর তো এসব সংজ্ঞার আলোকে আমরা যে বাণিজ্যিক ব্যাংকের যে সংজ্ঞাটা বা বাণিজ্যিক ব্যাংকটা কি ওটা যদি দাঁড় করাই, তাহলে আমাদের যে জিনিসটা আসবে, আচ্ছা একটু আমরা একটি স্ক্রিনে লক করি, তাহলে আমার জন্য সহজ হবে। তো যে জিনিসটা দ্বারা সর্বোপরি বাণিজ্যিক ব্যাংক সম্পর্কে, সেটা হচ্ছে যে ব্যাংক মুনাফা অর্জনের উদ্দেশ্যে আমানত সংগ্রহ, ঋণ দেওয়া এবং অন্যান্য আর্থিক কাজ করে তাকে কি বলে, বাণিজ্যিক ব্যাংক বলে। তারপর এ ব্যাংকের কাজের পরিধি বাড়তে থাকলে এর নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রীয় ব্যাংকের কি হয়, উদ্ভব হয়। যেহেতু বাণিজ্যিক ব্যাংক একটা বিশাল আকার দান করছে, তো এটা নিয়ন্ত্রণের জন্য কি করা হয়, প্রত্যেক দেশে একটি কেন্দ্রীয় ব্যাংক গঠিত হয়, ঠিক আছে। বর্তমান বিশ্বে প্রতিটি দেশেই কেন্দ্রীয় ব্যাংকের প্রত্যক্ষ তত্ত্বাবধানে বাণিজ্যিক ব্যাংকগুলো কি হয়, পরিচালিত হয়। তো এই জন্য বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের অধীনে তোমার তালিকাভুক্ত থাকে, ঠিক আছে। তো সর্বোপরি আমরা এই কথাটা বলতে পারি, মানে বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের অধীনে তালিকাভুক্ত থাকে। আর বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্য বা বাণিজ্যিক ব্যাংকে হলো কি, আমানত গ্রহণ এবং তোমার ঋণ দান, ঠিক আছে, এই কাজটা। তারপরে আমরা এখানে যেটা লিখছি সেটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের বৈশিষ্ট্য। তো বাণিজ্যিক ব্যাংকের বৈশিষ্ট্য,
বাণিজ্যিক ব্যাংকের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতে হলে সেখানে অনেকগুলো পয়েন্ট আসবে। তো পয়েন্টগুলো কি আমরা একটু স্ক্রিনে লক্ষ্য করি। তোমার 1 নাম্বার লিখছি আমরা এখানে আমানত গ্রহণ, মুনাফা অর্জন, স্বল্পমেয়াদী ঋণের ব্যবসা। তারপর 4 নাম্বার লিখছি ঋণ আমানত সৃষ্টি, তারল্য সংরক্ষণ, ঝুঁকি, আইনগত ভিত্তি। এরপরে হচ্ছে 8 নাম্বার মালিকানা, 9 সদস্য সংখ্যা, 10 সাংগঠনিক কাঠামো, তারপর হচ্ছে প্রকৃতি, তারপর লিখছি তালিকাভুক্ত, তারপর লিখলাম তোমার প্রতিযোগিতা, সেবাদানকারী প্রতিষ্ঠান। তো এখানে প্রায় 14টি পয়েন্ট আমি লিখছি, তবে সবগুলো পয়েন্ট নিয়ে তো আলোচনা করলে মানে অনেক বেশি সময়ের মানে একটা নির্দিষ্ট সময় আছে, ওটা অতিক্রম করে যাবে। তো যে যতটুকু সম্ভব আমরা আলোচনা করার চেষ্টা করবো আর কি, ঠিক আছে। তো প্রথমে আমরা জানি তোমার হচ্ছে আমানত সম্পর্কে, ঠিক আছে। আমানত গ্রহণটা কি? তো আমরা সাধারণত জানি বাণিজ্যিক ব্যাংক তোমার জনগণের সঞ্চিত অর্থ আমানত হিসেবে গ্রহণ করে। জনগণ যে টাকাটাকে সেটা আমানত হিসেবে গ্রহণ করে। এর তোমার এ আমানত তোমার কি মূলধনের ব্যাংকের মূলধন হিসেবে কাজ করে। যে জনগণের যে টাকাটা সেটা হচ্ছে ব্যাংকের মূলধন হিসেবে কি করে কাজ করে। তারপর হচ্ছে এর বিনিময়ে ব্যাংক আমানতকারীদের নিকট আমানতকারীদের নির্দিষ্ট পরিমাণ কি দেয়, সুদ দিয়ে থাকে, ঠিক আছে। এরপর যে পয়েন্টটা সেটা হচ্ছে কি মুনাফা অর্জন। মুনাফা অর্জন হচ্ছে তোমার জনগণের সঞ্চিত আমানত আর্থিক তোমার সঞ্চিত আমানতটা সর্বাধিক পরিমাণ তোমার বিনিয়োগ করে সর্বোচ্চ পরিমাণ মুনাফা অর্জন করাই হচ্ছে কি বাণিজ্যিক ব্যাংকের প্রধান লক্ষ্য উদ্দেশ্য, আমরা এটা বলতে পারি, ঠিক আছে। তাই কি সব কাজ মুনাফা অর্জনের লক্ষ্যে কি হয়, পরিচালিত হয়। মানে বাণিজ্যিক ব্যাংকের সকল কাজে কি করা হয়, মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয়ে থাকে। এরপর হচ্ছে যেটা লিখছি স্বল্প মেয়াদী ঋণের ব্যবসায়ী, ঠিক আছে। বাণিজ্যিক ব্যাংক জনগণের তোমার স্বল্প মেয়াদী ঋণ দেয়। জনগণ কি করে বা গ্রাহকদেরকে বাণিজ্যিক ব্যাংক স্বল্প মেয়াদী ঋণ দেয়, ঠিক আছে। তো এটি নির্দিষ্ট পরিমাণ অর্থ তোমার নগদ ঋণ এবং তোমার হচ্ছে জমাতিরিক্ত ঋণ হিসেবে স্বল্পমেয়াদী ব্যাংক স্বল্পমেয়াদী স্বল্প স্বল্প মেয়াদের জন্য ব্যাংক ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দেয়, ঠিক আছে। তোমার একটা হচ্ছে যে নির্দিষ্ট পরিমাণ তোমার জমার অতিরিক্ত কিছু তোমাকে ঋণ দিতে হবে, মানে জমাটা থাকতে হয় কিন্তু, ঠিক আছে। এই জন্য একে স্বল্পমেয়াদী ঋণের ব্যবসায়ও কি বলা হয়, ঠিক আছে। এরপরে যে পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ঋণ আমানত সৃষ্টি, ঠিক আছে। ঋণ আমানত সৃষ্টি মানে এটা কি বলতে পারি, বাণিজ্যিক ব্যাংক তোমার সরাসরি নগদ ঋণ না দিয়ে তোমার কি করে ওই ঋণের অর্থ ঋণ গ্রহীতার আমানত হিসেবে স্থানান্তর করে। ঋণ গ্রহীতার যে আমানত সেখানে তোমার স্থানান্তর করে থাকে। তারপর এর ফলে তোমার ঋণ গ্রহীতার প্রয়োজন অনুযায়ী তোমার তার ঋণ হিসেবে অর্থ উত্তোলন হয়, ঠিক আছে, বা উত্তোলিত হয়। ব্যাংকের মঞ্জুরকৃত তোমার ঋণ আবার আমানত হিসেবে বাণিজ্যিক ব্যাংকে কি করা হয় থাকে। ফলে ব্যাংক পুনরায় সে আমানত থেকে নতুন ঋণের সৃষ্টি করে, মানে যে ইয়েটা থাকবে অর্থ থাকবে সেটা থেকে আবার নতুন করে ঋণ সৃষ্টি করবে। এভাবে বাণিজ্যিক ব্যাংক ঋণ আমানত সৃষ্টি করে। তো কথাগুলো যদি না বুঝে থাকো বা পয়েন্টটা যদি আলোচনা করার সময় কোনো যদি না বুঝে তোমরা জিজ্ঞেস করবো আমাকে। আর বই তো অবশ্যই সবাই কিনছো আশা করি, দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতেছি। তো তোমরা বইতে একটু লক্ষ্য করবা, তাহলে তোমাদের জন্য আরো সহজ হবে, এই আলোচনাগুলো আরো ডিটেলস পাবা তোমরা। এরপরের পয়েন্টটা হচ্ছে যে তারল্য সংরক্ষণ, ঠিক আছে। বাণিজ্যিক ব্যাংক তোমার তার সংগৃহীত আমানতের সম্পূর্ণ অংশ ঋণ হিসেবে না দিয়ে তোমার বিনিয়োগ না করে তার নির্দিষ্ট একটি অংশ কি করে তারল্য হিসেবে সংরক্ষণ করে। কেননা আমানতকারীরা যে কোনো সময় তাদের আমানতি অর্থ ফেরত চাইতে পারে। ব্যাংকে যে টাকাগুলো রাখে গ্রাহকরা সেটা যে কোনো সময় সে ফেরত চাইতে পারে। তো ব্যাংকের কাজ হচ্ছে আমানতের অর্থটা চাইবা মাত্র গ্রাহকদেরকে ফেরত দেওয়া, ঠিক আছে। এই জন্য ব্যাংক কি করে তারল্য সংরক্ষণ করে, ঠিক আছে। এরপর হচ্ছে ঝুঁকি, ঠিক আছে। তোমার ঝুঁকিটা নিয়ে আলোচনা করতে হলে বাণিজ্যিক ব্যাংক তোমার জনগণের কাছ থেকে দাঁড় করা অর্থ অন্যকে ঋণ হিসেবে দেয়, ঠিক আছে। তাই অন্য ব্যাংকের তুলনায় বাণিজ্যিক ব্যাংকের ঝুঁকির পরিমাণটা অনেক কি থাকে, বেশি থাকে, ঠিক আছে। তারপর পয়েন্টটা এখানে যেটা সেটা হচ্ছে আইনগত ভিত্তি, ঠিক আছে। আইনগত ভিত্তি, তো বাণিজ্যিক ব্যাংকের অন্যতম বৈশিষ্ট্য হলো কি এটি আইনগত ভিত্তির উপর প্রতিষ্ঠিত, ঠিক আছে। বাংলাদেশের তোমার বাণিজ্যিক ব্যাংকগুলো বাংলাদেশ কোম্পানি আইন
1991 সালের আইন দ্বারা কি করা হয়, এটা পরিচালিত ও নিয়ন্ত্রিত করা হয়। ঠিক আছে, তো এরপর হচ্ছে যে মালিকানা। ঠিক আছে, মালিকানা যদি আলোচনা করতে চাই বাণিজ্যিক ব্যাংকের, দুঃখিত সবাই একটু লক্ষ্য করো, মালিকানা যদি আমরা আলোচনা করতে চাই, বাণিজ্যিক ব্যাংকের মালিকানা বিভিন্ন ধরনের হতে পারে। মানে সেটা কী হবে, সেটা হচ্ছে তোমার সরকারি, বেসরকারি এবং কি বলে সরকার ও বেসরকারি যৌথভাবে বাণিজ্যিক ব্যাংকগুলো কি হতে পারে, পরিচালিত হতে পারে। তারপর সদস্য সংখ্যাটা কী হবে বাণিজ্যিক ব্যাংক গঠনের সময়, বাণিজ্যিক ব্যাংক একক এবং যৌথ তোমার মালিকানা গঠিত হয়। এককও হতে পারে, আবার যৌথ মালিকানাও কি হতে পারে, গঠিত হতে পারে। অংশীদারি বাণিজ্যিক ব্যাংকের সদস্য তোমার 10 জনের বেশি হয় না, মানে সর্বোচ্চ 10 জন হয়। অংশীদার ভিত্তিতে যে ব্যাংকগুলো গঠিত হয় সেটা হচ্ছে সর্বোচ্চ কজন হয়, 10 জন। এরপর হচ্ছে যে পরের পয়েন্টে যে আলোচনা করি সেটা হচ্ছে সাংগঠনিক কাঠামো। স্ক্রিনে সবাই লক্ষ্য করবা পয়েন্টগুলো। সাংগঠনিক কাঠামো, তো বাণিজ্যিক ব্যাংক হলো একটি তোমার সাংগঠনিক কাঠামো ভিত্তিক ব্যাংক। ঠিক আছে, আবার বলতেছি বাণিজ্যিক ব্যাংকটি একটি সাংগঠনিক কাঠামো ভিত্তিক ব্যাংক। ঠিক আছে, ব্যাংক কাঠামো সাধারণত তোমার উচ্চপদস্থ থেকে নিম্নপদস্থ কর্মী দ্বারা ধারাবাহিকভাবে সাধারণ থাকে। ঠিক আছে, আবার বলছি মানে ব্যাংকটা উচ্চপদস্থ থেকে নিম্নপদস্থ পর্যন্ত একটা ধারাবাহিক চেনের মাধ্যমে কি থাকে, সাধারণ থাকে। ঠিক আছে, প্রকৃতি যদি বলতে যাও তাহলে বলতে পারো বাণিজ্যিক ব্যাংকের প্রকৃতি তোমার একক ব্যাংকিং বা ও শাখা ব্যাংকিং উভয় হতে পারে। ঠিক আছে, একক হতে পারে, শাখা বিভিন্ন ধরনের শাখার মাধ্যমে ব্যাংকিং কার্যক্রমগুলো পরিচালনা করতে পারে। তালিকাভুক্ত বলতে তোমার বাণিজ্যিক ব্যাংক দেশে বিদ্যমান ব্যাংকিং কোম্পানি আইনের আওতায় তোমার কি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নিতে হয় বা অনুমতি নিয়ে গঠিত হয়। ঠিক আছে, তো বাণিজ্যিক ব্যাংক তোমার নিজের প্রয়োজনে কেন্দ্রীয় ব্যাংকের যাবতীয় শর্ত মেনে নিয়ে তোমার এর সদস্যের তালিকাভুক্ত হয়। ঠিক আছে, তাই বলা যায় কি তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকের একটি কি গুরুত্বপূর্ণ কি তালিকাভুক্তিটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ঠিক আছে, এরপর পয়েন্টটা নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে প্রতিযোগিতা। তো আমি পয়েন্টগুলো যতটুক সম্ভব সংক্ষেপে আলোচনা করতেছি, কারণ বললাম তোমাদেরকে সময়ের স্বল্পতার কারণে যদি ডিটেলস আলোচনা করতে যাই তাহলে অনেক বেশি সময়ের প্রয়োজন হয়। ঠিক আছে, তারপর প্রতিযোগিতা সম্পর্কে যদি তোমরা বলতে যাও তাহলে বলতে পারো বর্তমানে বাণিজ্যিক ব্যাংক তোমার একটি তীব্র প্রতিযোগিতার ব্যবসায় হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ঠিক আছে, অনেক বেশি বাণিজ্যিক ব্যাংক একটি দেশে পরিচালিত হয় এবং অনেক বেশি প্রতিযোগিতার মধ্যে তাদের কি হয়, অতিবাহিত করতে হয়। তারপর হচ্ছে সেবাধর্মী প্রতিষ্ঠান। ঠিক আছে, তো বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্য হচ্ছে কি মুনাফা অর্জন হলেও, ঠিক আছে, মানে প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন হলেও এটি কি করে তোমার জনগণকে বিভিন্ন সেবা দেয়। ঠিক আছে, তো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের এটা সেবাও দিয়ে থাকে। ঠিক, তাহলে আমরা সেবাধর্মী প্রতিষ্ঠানও বলতে পারি বাণিজ্যিক ব্যাংকে। তারপর হচ্ছে বর্তমান প্রতিযোগিতামূলক বাণিজ্যিক ব্যাংকিং জগতে গ্রাহক সেবার কোনো বিকল্প নেই। গ্রাহকদেরকে সেবা যদি যথাযথভাবে না দেয় বাণিজ্যিক ব্যাংক তাদের নির্দিষ্ট লক্ষ্যে উদ্দেশ্যে পৌঁছাতে পারে না। ঠিক আছে, তার মানে কি গ্রাহক সেবার কোনো বিকল্প নেই। এরপর যদি আলোচনা করতে যাই তারপর একটা পয়েন্ট নিয়ে প্রশ্ন আলোচনা করতে পারি সেটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক দীর্ঘমেয়াদী ঋণ দেওয়া উচিত কি? বাণিজ্যিক ব্যাংকে কি দীর্ঘমেয়াদী ঋণ দেওয়া উচিত? ঠিক আছে, যেটা কেন্দ্রীয় ব্যাংক দিয়ে থাকে অনেক বছরের জন্য, মানে অনেক দীর্ঘমেয়াদী 10, 20, 15 তোমার আরও বেশি বছরের জন্য বিভিন্ন প্রকল্পে ঋণ দিয়ে থাকে বা সরকারকে ঋণ দিয়ে থাকে। তো বাণিজ্যিক ব্যাংকে কি এই ধরনের ঋণগুলো দেওয়া উচিত কিনা, ঠিক আছে, ওটা করতে হচ্ছে জানতে হবে আমার। তো আমরা বলতে পারি তোমার যেসব ঋণ 5 বা তার অধিক সময়ের জন্য তোমার দেওয়া হয় তাকে বলা হয় দীর্ঘমেয়াদী, মানে 5 বছর বা 5 বছরের অধিক সময়ের জন্য যে ঋণগুলো দেওয়া হয় ওগুলো বলে কি দীর্ঘমেয়াদী ঋণ। ঠিক আছে, বাণিজ্যিক ব্যাংক তোমার ধার করা অর্থের ধারক, মানে ধার করা অর্থের ধারক মানে বোঝাচ্ছে জনগণের সঞ্চিত অর্থগুলা সে আবার কি করে বেশি সুদের ঋণ দিয়ে থাকে, এই জন্য ধার করা অর্থের ধারক। ঠিক আছে, ব্যাংক জনগণের অর্থ আমানত হিসেবে নিয়ে ঋণ দেয়। ঠিক আছে, তো জনগণের কাছ থেকে সংগৃহীত অর্থ তোমার চাওয়া মাত্র তাকে কি করতে হবে, ফেরত দিতে হবে। তাই ব্যাংকে দীর্ঘমেয়াদী ঋণ না দিয়ে স্বল্পমেয়াদী ঋণ দিয়ে থাকে। ঠিক আছে, মানে দীর্ঘমেয়াদী ঋণ না দিয়ে স্বল্পমেয়াদী, বেশিরভাগ সময় 5 বছরের নিচে ঋণ দেওয়ার চেষ্টা করে।
ঠিক আছে। তো ওখানে যদি বলতে যাও তো তুমি আলোচনা করতে পারো মূলধন সংগ্রহ নীতি, তোমার তারল্য নীতি, নিরাপত্তা নীতি, মুনাফা নীতি, ঠিক আছে। এইসব পয়েন্টগুলো নিয়ে মানে এখানে আলোচনা আমরা করতে পারি, ঠিক আছে। তো এগুলো যদি আলোচনা করতে আরও অনেক সময়ের ব্যাপার আসবে। তো তোমরা অবশ্যই তো বই কিনছো আমার বিশ্বাস, যারা এখনও কিনো নাই তোমরা দ্রুত কিনে ফেলো, কারণ তোমরা বুঝতে পারতেছো তোমাদের অ্যাসাইনমেন্ট শুরু হয়ে যাচ্ছে। আবার এরপর খুব দ্রুত তোমাদের হয়তো এমন হতে পারে জানুয়ারি না হোক ফেব্রুয়ারিতে তোমাদের নির্বাচনী পরীক্ষা নেওয়ার একটা সম্ভাবনা আছে, ঠিক আছে। তো এই জন্য আমি তোমাদের তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা যদি বই না নিয়ে থাকো অবশ্যই বই নিয়ে নাও এবং নিয়মিত পড়তে বসে একটা নির্দিষ্ট সময় করে রুটিন করে তোমরা পড়ালেখা এগিয়ে নিয়ে যাও, ঠিক আছে। তাহলে তোমাদেরই মঙ্গল। তো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করতেছি। এর এর মধ্যে যদি তোমাদের কোনো ধরনের সমস্যা থাকে সেটা আমাকে অবশ্যই জানাবে। তোমাদের মেসেঞ্জার গ্রুপ আছে, কমেন্ট বক্স, সেখানে দিতে বলতে পারো, অথবা আমার নাম্বারে কল করে তোমরা জেনে নিতে পারো। তো আজকের ক্লাস তাহলে ধন্যবাদ সবাইকে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম।